প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর ঠিক তেমন, গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে, সঙ্গে আছে আমি মামুনুর রশিদ। শুরুতেই শিরোনাম। তামিমের অ্যাডহক কমিটি আইসিসির অনুমোদন পায়নি, দাবি বুলবুলের আইনজীবীর। 7 জুনের নির্বাচন স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে রিট। বিশ্বকাপে হট ফেভারিট পর্তুগাল, রোনালদোকে নিয়েই উঠেছে প্রশ্ন, ইম্প্যাক্ট রাখতে পারবেন তো CR7? মার্টিনেজের চোট নিয়ে শঙ্কা, বিশ্বকাপের শেষ 8-এ দেখা হতে পারে আর্জেন্টিনা পর্তুগালের। কি হবে স্কালোনির কৌশল? সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল বুধবার, বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। শিউলির মায়ের মৃত্যুতে বাতিল অনুশীলন। হামজা চৌধুরীর জন্য অস্বস্তির খবর, দল বদলের বাজারে এক ধাক্কায় কমেছে তার মূল্য, বাংলাদেশি টাকায় যা প্রায় 14 কোটি। তামিম ইকবালের অ্যাডহক কমিটি এখনো পর্যন্ত আইসিসির অনুমোদন পায়নি, এমন দাবি আমিরুল ইসলাম বুলবুলের আইনজীবীর। সেই সাথে আইসিসির প্রতিনিধি দল আসা নিয়ে বিসিবির স্টেটমেন্টকে মিথ্যা দাবি করেছে আমিরুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদ। আগের দিন বিসিবি জানিয়েছিল নির্বাচন প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট অংশীদারদের সাথে মতবিনিময় করবে আইসিসির প্রতিনিধি দল। কোথাকার পানি কোথায় গড়াবে, বিসিবির ভাগ্যে কি আছে, প্রশ্ন অনেক, সদুত্তর নেই। এখনো মুখোমুখি অবস্থানে তামিম ইকবালের অ্যাডহক কমিটি আর আমিরুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদ। অনেকদিন ধরে এই অবস্থা চলমান থাকলেও পালে নতুন হাওয়া আইসিসির প্রতিনিধি দলের বাংলাদেশ সফর। তামিম ইকবালের অ্যাডহক কমিটিকে এখনো পর্যন্ত অনুমোদন দেয়নি, এমনটাই জানানো হয়েছে আইসিসি থেকে, দাবি করছেন আমিনুল ইসলাম বুলবুলের আইনজীবী। তাদের সাথে আলোকপাত করেছি, তাদেরকে আমরা সরাসরি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কি অ্যাডহক কমিটিকে কোনো স্বীকৃতি দিয়েছিলেন কিনা। তারা আমাদেরকে সুস্পষ্টভাবে জানিয়েছেন যে তারা বর্তমান যে অ্যাডহক কমিটি লেড বাই আমাদের সাবেক অধিনায়ক স্বনামধন্য ক্রিকেটার তামিম ইকবাল, সেই কমিটিকে এখন পর্যন্ত তারা কোনো ধরনের স্বীকৃতি প্রদান করেনি। এটি তারা আমাদেরকে সুস্পষ্টভাবে জানিয়েছে এবং এই সংক্রান্ত কোনো প্রেস রিলিজ বা কোনো ডকুমেন্টও কিন্তু বাংলাদেশের বিসিবি কর্তৃপক্ষের কাছে নেই। এই সফরকে কেন্দ্র করে বিসিবি মিথ্যা বলেছে, এমনটাও দাবি আমিরুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদের। এই কমিটি বিসিবির আসন্ন নির্বাচন নিয়ে নয়, আগের সব নির্বাচন নিয়ে তথ্য সংগ্রহ করতে এসেছে, এমনটাই বলছেন আমিরুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদ। অথচ একদিন আগেই বিসিবি দাবি করেছিল নির্বাচন সংক্রান্ত ইস্যু নিয়েই বাংলাদেশে এসেছে আইসিসির এই প্রতিনিধি দল। শুধু তাই নয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আইসিসি, এমন দাবিও করেছেন আমিরুল ইসলাম বুলবুলের আইনজীবী। বাংলাদেশের ক্রিকেটের যে পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স, এই বিষয়ে তারা খুবই চিন্তিত হয়ে পড়েছেন এবং সেই চিন্তার প্রেক্ষিতে তারা আজকে এই ডিসলভ হয়ে যাওয়া কমিটির সাথে সাক্ষাৎ করেন। তারা বলছিলেন বিভিন্ন কথায় যে তারা আসলে কোনো নির্বাচনকে পর্যবেক্ষণ করতে আসেননি এবং নির্বাচনকে ভ্যালিডিটি দেওয়ার জন্য তারা বাংলাদেশে আসেননি। তারা যা ঘটছে বাংলাদেশে সশরীরে সরেজমিনে দেখার জন্যই তারা বাংলাদেশে এসেছে। আইসিসির প্রতিনিধি দল আসন্ন নির্বাচন পর্যবেক্ষণ নয়, 2025 থেকে এখন পর্যন্ত যে বোর্ড চেঞ্জ হয়েছে সেই তথ্য সংগ্রহ করতে এসেছে এবং সেটি নিয়ে আইসিসিতে রিপোর্ট প্রদান করা হবে বলে দাবি করেছেন আমিরুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদ। মামুনুর রশিদ, স্টার প্লে, ঢাকা। এদিকে 7 জুনের নির্বাচন স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে রিট করেছেন বুলবুলের বোর্ডের 6 কাউন্সিলর। তবে যথাসময়ে সব নিয়ম মেনে নির্বাচনের ব্যাপারে আত্মবিশ্বাসী বিসিবির আইনজীবী। প্রশ্ন আছে আরও, ইতিমধ্যে ক্লাব ক্যাটাগরিতে পোস্টাল ভোটের জন্য 76 কাউন্সিলরের মধ্যে আবেদন করেছেন 39 জন, যা বিস্মিত করেছে অনেককেই। এদিকে কোনো অবস্থাতে নির্বাচন থেকে সরে না দাঁড়ানোর ঘোষণা বরিশাল বিভাগের প্রার্থী মুনতাসির চৌধুরীর। একই অঙ্গে যেন কত রূপ, এক বিসিবি নির্বাচন নিয়ে কেচ্ছা ক্যাচালে প্রতিদিনই আসে নিত্য নতুন এপিসোড। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরেই এনএসি কর্তৃক ভেঙে দেয়া বোর্ডে গঠন করা হয় অ্যাডহক কমিটি। 3 মাসের সময়সীমা বেঁধে দেওয়া থাকলেও এর অনেক আগেই নির্বাচনের তারিখ চূড়ান্ত করে তামিম ইকবালের বর্তমান বোর্ড। তবে এখানেও আছে জটিলতা, হাইকোর্টে হয়েছে একাধিক রিট।
এবার বিসিবি নির্বাচনের তফসিল আর ভোটার তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন ৬ কাউন্সিলর। সঙ্গে চেয়েছেন নির্বাচনের স্থগিতাদেশ। রিটে দাবি করা হয় বর্তমান কাউন্সিলরদের মেয়াদ থাকার পরেও নতুন কাউন্সিলর মনোনয়ন বিসিবির গঠনতন্ত্র পরিপন্থী। তবে নির্বাচন আয়োজনের সূচি অনুযায়ী সব প্রস্তুতি সম্পন্ন করেছে বর্তমান পরিচালনা পর্ষদ। ইতোমধ্যে শুরু হয়েছে ভোট গ্রহণ, তবে সেটা কেবল পোস্টাল ভোট। ক্লাব ক্যাটাগরি থেকে ৭৬ জন কাউন্সিলরের মধ্যে পোস্টাল ভোটের জন্য ৩৯ জনের আবেদন জন্ম দিয়েছে বিস্ময়ের। কারণ ঢাকা লিগের অধিকাংশ ক্লাব কর্তারাই যে ঢাকাতেই থাকেন, অথচ বিভাগ থেকে পোস্টাল ভোটের জন্য আবেদন করেছেন মোটে ৩ জন। সঙ্গে আছে আইসিসি কর্তৃক প্রতিনিধি দলের বাংলাদেশ সফর। যদিও বিসিবি আইনজীবী আশাবাদী নিয়ম মেনে নির্ধারিত সময় হবে বোর্ডের নির্বাচন। এই যে আইসিসি আমাদের যে মেইন ক্রিকেটিং অথরিটি, এই আইসিসি আমাদের মেইন রেভিনিউ জেনারেটিং বডি, এদেরকে আসলে তারা তো বিদেশে থাকে, তারা তো আসলে আমাদের দেশের কালচারটা পুরোপুরি বোঝে না। সে কারণে তারা কনফিউজ হয়ে যাচ্ছে। এবং আপনারা জানেন অলরেডি যে তারা 2 জন প্রতিনিধি দল গঠন করে বর্তমানে তারা বাংলাদেশে অবস্থান করছে। তারা যে একদম কনফিউজ হয়ে যাচ্ছে, এটা কনফিউজ হওয়ার মতো কোনো কিছু না। সব কিছু আসলে কনস্টিটিউশন অনুযায়ী হচ্ছে। কেসের বিষয়টা জানলেই কনফিউজ হয়ে যায়, সেইটার ক্ল্যারিফিকেশন করতে তারা বাংলাদেশে এসছে এবং নির্বাচনটাকে তারা পর্যবেক্ষণ কিভাবে কি হচ্ছে। কারণ আপনারা জানেন যে অলরেডি ব্যালট কাস্টিং শুরু হয়ে গেছে এবং অনেক কটা ব্যালট কাস্টিং ভোট অলরেডি হয়ে গেছে এবং এটাও আমরা কোর্টকে জানিয়ে। এবার বরিশাল আর খুলনা ছাড়া জেলা ও বিভাগ ক্যাটাগরির বাকি পরিচালকের সবাই অটো পাস। অভিযোগ আছে কয়েক স্থানেই আছে প্রচ্ছন্ন হুমকিরও। তবে যে কোনো পরিস্থিতিতেই নির্বাচন থেকে সরে না দাঁড়ানোর ঘোষণা বরিশালের বিভাগের প্রার্থীর। আমি অপরেন্ট সম্পর্কে ওইভাবে বলবো না, কিন্তু আমি তৃণমূলে কাজ করেছি। আমি একদম মফস্বল থেকে আমি ক্রিকেটের জন্য কাজ করেছি এবং আমার জানা মতে আমি যতদিন ধরে ক্রিকেটের সাথে আছি, উনি এতদিন ধরে ক্রিকেটের সাথে নেই। উনি ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করে, আমি মফস্বলের ক্রিকেট নিয়ে কাজ করেছি। নির্বাচনে সরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা ওই ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি যে কোনো নির্বাচনে দাঁড়াবো, ওখান থেকে সরে আসবো। আমাদেরও তো একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, ভোলায় আমরা থাকি এবং ক্রিকেটের যে আমার ব্যাকগ্রাউন্ড আপনারা জেনে থাকবেন। ভোলায় যদি আপনাদের কেউ থেকে থাকে, আমি এই নির্বাচন থেকে সরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সব ঠিক থাকলে আগামী ৭ জুন হবে বিসিবি নির্বাচন। তবে সবকিছুর পরেও বোর্ডে সরকারি হস্তক্ষেপের প্রমাণ মিললে বড় ধরনের শাস্তি নেমে আসতে পারে বিসিবির ওপর। মাহবুব রিমন, স্টার প্লে, ঢাকা। বিশ্বকাপে হট ফেভারিট পর্তুগাল, তবে প্রশ্ন উঠেছে ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে। বিশ্বকাপে পর্তুগালের হয়ে ইম্প্যাক্ট রাখতে পারবেন কিনা ক্রিস্টিয়ানো রোনালদো, সেই প্রশ্নই উঠছে। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোকে না খেলালে পর্তুগাল ভালো খেলবে, সেই প্রশ্ন কেন উঠছে? রহমান পিয়ারের এক্সপ্লেনার। বুড়ো ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বকাপে পর্তুগালের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ? 40 পেরোনো বুড়োদের মেলা বসছে আমেরিকায়। লিওনেল মেসি 39 বছরে পা দিয়েও আর্জেন্টিনার আশার আলো। লুকা মদ্রিচ কিংবা এডিন জেকোর মতো যোদ্ধারা এখনও দলের মেরুদণ্ড। কিন্তু এই সব আলোচনা ছাপিয়ে যে প্রশ্নটা সবচেয়ে বড় হয়ে উঠেছে তা হলো, 41 বছর বয়সী রোনালদো কি পর্তুগালের গলার কাঁটা হয়ে দাঁড়াবেন? মেসি বনাম রোনালদো, 2 মেরুর গল্প। 36 বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়ে লিওনেল মেসি ফুটবলকে বিদায় জানাবেন এমনটাই ভেবেছিলেন অনেকে, কিন্তু তিনি এখনো খেলছেন। 39 বছর বয়সী মেসি ইন্টার মায়ামির হয়ে ইনজুরিতে পড়ার পরও আর্জেন্টিনার কোচ বা সমর্থকেরা চিন্তিত নন, কারণ মেসি এখনো ম্যাচের চিত্র এক তুড়িতে বদলে দিতে পারেন। মেসি হয়তো এখনো ইউরোপের শীর্ষ লিগের গতিতে 90 মিনিট দৌড়াতে পারবেন না, কিন্তু আর্জেন্টিনার হুলিয়ান আলভারেজ বা রদ্রিগো দি পলের মতো তরুণরা যদি মেসির হয়ে মাঠে জান বাজি রেখে দৌড়ায়, তবে মেসির একটা রক্ষণচেরা পাস বা জাদুকরী ফ্রি কিক পুরো ম্যাচের ভাগ্য নির্ধারণের জন্য যথেষ্ট। অর্থাৎ মেসিকে খেলানোর জন্য আর্জেন্টিনার দল যে স্যাক্রিফাইস বা ত্যাগ স্বীকার করছে, তার ফল তারা হাতে নাতে পাচ্ছে। কিন্তু রোনালদোর গল্পটা একেবারেই আলাদা। এখানে আছে এক নির্মম সত্য, রোনালদো এখন আর সেই রোনালদো নেই যিনি উইং দিয়ে চিতার গতিতে বল কেটে বক্সে ঢুকে যেতেন। এমনকি তিনি সেই রোনালদো নন যিনি রিয়াল মাদ্রিদের শেষের দিনগুলোয় কেবল ডি বক্সের ভেতর
শিকারী বাঘের মতো ওত পেতে থাকতেন। 41 বছর বয়সে রোনালদোর প্রভাবের পরিধি সংকুচিত হতে হতে একদম ছোট হয়ে এসেছে। এয়ারে তিনি এখনো দারুণ, ফিনিশিংটাও রক্তে আছে, কিন্তু মাঠে তার মুভমেন্ট এখন এতটাই সীমিত যে আধুনিক ফুটবলের হাই প্রেসিং গেমের সাথে তিনি আর খাপ খাওয়াতে পারছেন না। রোনালদো সৌদি প্রো লিগ জয় করেছেন ঠিকই, কিন্তু সেটা রোনালদোর শ্রেষ্ঠত্বের চেয়ে সৌদির লিগের দুর্বল রক্ষণ ভাগেরই প্রমাণ দেয় বেশি। পর্তুগালের সোনালী প্রজন্ম কি রোনালদোর আড়ালে ঢাকা পড়ছে? পর্তুগাল ফুটবল দল এখন তার ইতিহাসের অন্যতম সেরা সোনালী প্রজন্ম বা গোল্ডেন জেনারেশন পার করছে। ব্রুনো ফার্নান্দেজ, বার্নার্ডো সিলভা, রাফায়েল লিয়াও, জোয়াও ফেলিক্সদের মতো বিশ্বমানের ক্রিয়েটর বা আক্রমণ ভাগের খেলোয়াড় এখন পর্তুগাল দলে। তারা গতিময়, আধুনিক এবং প্রতিপক্ষের রক্ষণ ভেঙে চুরমার করতে ওস্তাদ। কিন্তু সমস্যা হচ্ছে, যখনই ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে থাকেন পুরো দলের কৌশল বদলে যায়। সবাইকে তখন রোনালদোকে বল যোগান দেওয়ার জন্য খেলতে হয়, অথচ রোনালদো নিজে এখন আর প্রতিপক্ষের ডিফেন্ডারদের পরাস্ত করার মতো গতি বা ড্রিবলিং দেখাতে পারেন না। ফলে পর্তুগালের এই প্রতিভাবান তরুণরা মাঠে তাদের ডানা মেলতে পারছেন না। 2022 সালের কাতার বিশ্বকাপের কথা মনে আছে তো? সুইজারল্যান্ডের বিপক্ষে নকআউট ম্যাচে যখন রোনালদোকে বেঞ্চে বসিয়ে তরুণ গনসালো রামোসকে নামানো হলো, পর্তুগাল যেন প্রাণ ফিরে পেয়েছিল। তারা সুইজারল্যান্ডকে 6-1 গোলে উড়িয়ে দিল। রামোস করলেন হ্যাট্রিক। মাঠের সেই গতি, সেই পাসিং ছিল দেখার মতো, কিন্তু ট্র্যাজেডি হলো স্টেডিয়ামের দর্শকরা কিন্তু রামোসের হ্যাট্রিক উদযাপনের চেয়ে রোনালদো কখন মাঠে নামবেন তা নিয়েই বেশি মেতেছিল। রোনালদো যখন নামলেন, একটা অফসাইড গোল করে চিরচেনা সিও উদযাপন করলেন, গ্যালারি তাতেই ধন্য হয়ে গেল। রোনালদোর ফিটনেস নিয়ে কোনো সন্দেহ নেই। এই বয়সে তার 6 প্যাক কিংবা পেশির গঠন যে কোনো তরুণকে লজ্জা দেবে। কিন্তু ফুটবল তো শুধু ফিটনেস টেস্ট নয়, ফুটবল হলো দলগত রসায়ন আর গতির খেলা। রোনালদো যখন মাঠে অলস দাঁড়িয়ে থাকেন, তখন প্রতিপক্ষের ডিফেন্ডারদের কাজ সহজ হয়ে যায়। পর্তুগাল তখন অলিখিতভাবে 10 জনের দলে পরিণত হয়। রহমান পেয়ার, স্টার প্লে। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার নেপথ্য নায়ক মার্টিনেজ চোটে শঙ্কায়। বিশ্বকাপের আগে চিন্তায় আর্জেন্টিনা, বিকল্প হওয়ার দৌড়ে কে এগিয়ে? বিস্তারিত গোলাম মোর্শেদের রিপোর্টে। বিশ্বকাপ শুরুর ঠিক আগে আর্জেন্টাইন স্কোয়াডে উদ্বেগ। বিশ্ব চ্যাম্পিয়নদের প্রধান গোলরক্ষক এবং অন্যতম ভরসা এমিলিয়ান মার্টিনেজকে নিয়ে শঙ্কা। হাতে চোট থাকায় তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন কোচ লিওনেল স্ক্যালোনি ও কোচিং স্টাফ। আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলার সম্ভাবনা থাকলেও এখনও পুরোপুরি ফিট নন মার্টিনেজ। মিস করছেন আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ। এই সুযোগে স্ক্যালোনি হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে আসন্ন দুটি প্রস্তুতি ম্যাচে 2 ব্যাকআপ গোলকিপার জেরোনিমো রুলি ও হুয়ান মুসুকে পরখ করবেন। পরিসংখ্যানে রুলি এগিয়ে। বর্তমানে মার্সেইয়ের হয়ে খেলা এই গোলরক্ষক আর্জেন্টিনার হয়ে 7টি অফিসিয়াল ম্যাচ খেলেছেন। তার খেলা কোনো ম্যাচেই হারেনি আলবিসেলেস্তেরা। গোল হজম করেছে মাত্র 2টি। এছাড়া 2022 বিশ্বকাপ, ফিনালিসিমা এবং 2024 কোপা আমেরিকা জয়ী দলের সদস্য ছিলেন তিনি। বড় টুর্নামেন্টের অভিজ্ঞতাও রয়েছে তার ঝুলিতে, যদিও বেঞ্চে ছিলেন। তবে সাম্প্রতিক ফর্মে আলো ছড়িয়েছেন হুয়ান মুসো। আতলেতিকো মাদ্রিদে অবলাকের চোটে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণও করেছেন। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে দলের সাফল্যের পথে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মুসো। 2026 সালের আতলেতিকোর হয়ে খেলা 12 ম্যাচে ধারাবাহিক পারফরমেন্সে নজর টেনেছেন। কাগজে কলমে রুলি কিছুটা এগিয়ে থাকলেও মুসোর দুর্দান্ত ফর্ম মার্টিনেজের বিকল্প গোলরক্ষক নির্বাচনের লড়াইকে জমিয়ে তুলেছে। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে স্ক্যালোনির পরিকল্পনার আভাস মিলতে পারে। মার্টিনেজকে নিয়ে শঙ্কার মাঝে ভক্তদের জন্য স্বস্তির খবর, হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে উঠেছেন লিওনেল মেসি। বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে স্টার্টিং 11-এই থাকছেন আর্জেন্টাইন ক্যাপ্টেন। গোলাম মোর্শেদ, স্টার প্লে।
বিশ্বকাপ এবার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা এবং পর্তুগাল। বিশ্বকাপের বড় মঞ্চে বড় ম্যাচ, সবাই অপেক্ষা নিয়ে থাকে এমন ম্যাচের জন্য। কিন্তু সেই ম্যাচে মেসিকে থামাতে পর্তুগালের প্ল্যান কি হবে, কিংবা পর্তুগালকে থামাতে বা ক্রিস্টিয়ানো রোনালদোকে থামাতে আর্জেন্টিনার প্ল্যান কি হবে, সেটি নিয়েই আরও একটি এক্সপ্লেনার দেখে নিব রহমান পিয়ারের। 2 দশক ধরে ফুটবল বিশ্ব মন্ত্রমুগ্ধ হয়ে আছে 2 জাদুকরের মাস্টার ক্লাসে। লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো এল ক্লাসিকোর উত্তাপ থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স লিগের মহারথী হয়ে ব্যালন দর মঞ্চের শ্রেষ্ঠত্ব, ফুটবল দুনিয়ার সব বড় মঞ্চই তারা ভাগাভাগি করে নিয়েছেন। কিন্তু ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্টে অর্থাৎ বিশ্বকাপের মঞ্চে এই 2 মহাতারকা কখনো মুখোমুখি দেখা হয়নি। 2026 সালের উত্তর আমেরিকার যৌথ আসর হতে পারে এই অপূর্ণতা ঘোচানোর শেষ সুযোগ। 48 দলের নতুন ফরম্যাট। আর্জেন্টিনা ও পর্তুগাল নিজ নিজ গ্রুপে সেরা হয়ে এগুতে থাকলে কোয়ার্টার ফাইনালে তাদের দেখা হবে। কেমন হবে সেই ট্যাকটিক্যাল লড়াই? মেসি বনাম পর্তুগিজ মিডফিল্ড। আর্জেন্টিনা যদি পর্তুগালের মুখোমুখি হয় তবে মাঠের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন লিওনেল মেসি। তবে মেসির কাজটা মোটেও সহজ হবে না। মাঝ মাঠে তাকে বোতলবন্দি করার জন্য পর্তুগাল তাদের সেরা অস্ত্রগুলো ব্যবহার করবে। ম্যান মার্কিংয়ের গুরু দায়িত্ব। মাঝ মাঠে মেসির মূল লড়াইটা হবে ভিতিনিয়া কিংবা রুভেন নেভেসের সাথে। তবে সবচেয়ে বেশি যে খেলোয়াড়টি মেসির সাথে ছায়ার মতো লেগে থাকবেন তিনি হলেন জোয়াও নেভেস। তরুণ এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে দিয়ে মেসিকে সারাক্ষণ চোখে চোখে রাখার পরিকল্পনা করতে পারেন পর্তুগিজ কোচ। উইং বনাম সেন্টার। রক্ষণ ভাগের নুনো মেন্দেসের সাথে মেসির সরাসরি ট্যাকটিক্যাল লড়াই হওয়ার সম্ভাবনা বেশ কম, কারণ নুনো যদি মেসিকে ম্যান মার্ক করতে যান তবে তাকে নিজের উইং ছেড়ে সেন্টারে চেপে আসতে হবে, যা পর্তুগালের রক্ষণ ভাগকে অরক্ষিত করে দিতে পারে। জোনাল ব্লকের বুদ্ধির লড়াই। আধুনিক ফুটবলে প্রেসিং এক বড় অস্ত্র হলেও সম্ভাব্য হাই ভোল্টেজ ম্যাচে 2 দলই কিছুটা ভিন্ন কৌশলে খেলতে পারে। আর্জেন্টিনা ও পর্তুগাল 2 দলেই একাধিক বল প্লেয়িং এবং ক্রিয়েটিভ মিডফিল্ডার রয়েছেন। এক পক্ষ অন্য পক্ষকে অতিরিক্ত প্রেস করতে গিয়ে নিজেদের ডিফেন্সে ফাঁকা জায়গা উপহার দিতে চাইবে না। অল আউট প্রেসিং এর চেয়ে 2 দলই জোনাল ব্লক তৈরি করে প্রতিপক্ষকে আটকে রাখার দিকে বেশি মনোযোগ দেবে। ফাঁদ পেতে প্রতিপক্ষের ভুলের অপেক্ষা করাই হবে মূল কৌশল। ব্রুনো বনাম মেসি, লাইন ব্রেকিং পাসের যুদ্ধ। 2 দলই যখন সলিড জোনাল ব্লকে রক্ষণাত্মক ও সাবধানী ফুটবল খেলা শুরু করবে তখন সাধারণ পাস দিয়ে রক্ষণ ভাঙা অসম্ভব হয়ে দাঁড়াবে। আর তখনই ম্যাচের ভাগ্য নির্ধারণের দায় পড়বে দলের সেরা ক্রিয়েটরদের ওপর। ম্যাচের মোড় ঘোরাবেন তিনি, যিনি নিখুঁত লাইন ব্রেকিং পাস দিতে পারেন। একদিকে থাকবেন পর্তুগালের ব্রুনো ফার্নান্দেজ, অন্যদিকে আর্জেন্টিনার লিওনেল মেসি। জোনাল ব্লকের জমাট রক্ষণ ভেঙে স্ট্রাইকারদের পায়ে বল জোগানোর এই লড়াইটা হবে ভীষণ গুরুত্বপূর্ণ। ক্রাউডেড মেসি ও আর্জেন্টিনার মিডফিল্ডের সুবিধা। মেসির বয়স বেড়েছে, গতি আগের মতো নেই, এ কথা সত্য, কিন্তু তার ফুটবল ব্রেইন এখনো অনন্য। গতি কমেছে কিন্তু ভিশন বেড়েছে। পর্তুগিজ মিডফিল্ড যখন মেসিকে 4 পাশ থেকে ছেঁকে ধরবে তখন মেসি নিজের মার্কারদের টেনে নিয়ে অন্যদের জন্য জায়গা তৈরি করবে। মেসি নিজে বল না পেলেও তার এই মুভমেন্ট আর্জেন্টিনার বাকি মিডফিল্ডারদের যেমন ম্যাকঅ্যালিস্টার বা এনজো ফার্নান্দেজ কিংবা নিকো পাসদের ফ্রি করে দেবে। স্নায়ু যুদ্ধ ও টাই ব্রেকারের রোমাঞ্চ। নকআউট পর্বের এমন হাই ভোল্টেজ ম্যাচে 2 দলের কেউই কাউকে এক চুল ছাড় দেবে না। অতিরিক্ত সাবধানী ফুটবল খেলার কারণে ম্যাচটি নির্ধারিত ও অতিরিক্ত সময় পেরিয়ে টাই ব্রেকারে গড়ানোর সম্ভাবনাও প্রবল।
যদি ম্যাচ টাই ব্রেকারে যায় তবে আর্জেন্টিনার জন্য কাজটা একেবারেই সহজ হবে না, কারণ পর্তুগাল দলে রোনালদো সহ ঠান্ডা মাথার পেনাল্টি টেকার অনেক। অন্যদিকে আর্জেন্টিনার আছে এমি মার্তিনেজের মতো টাই ব্রেকার স্পেশালিস্ট। বিশ্বকাপে কখনো মুখোমুখি হয়নি আর্জেন্টিনা পর্তুগাল। ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিতে মেসি রোনালদোর দেখা হয়েছে মাত্র 2 বার। 2011 সালে মেসির আর্জেন্টিনা জিতেছিল 2-1 গোলে, যেখানে মেসি ও রোনালদো দুইজনই গোল করেছিলেন। আর 2014 সালে রাফায়েল গেরোরার গোলে পর্তুগাল জিতেছিল 1-0-তে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছানো এবং সেখানে মেসি রোনালদো একে অপরের মুখোমুখি হওয়াটা হয়তো অনেক যদি কিন্তুর উপর নির্ভর করছে, কিন্তু যদি সত্যি এই মঞ্চ তৈরি হয় তবে তা হবে ফুটবল ফ্যানদের স্বপ্ন পূরণের এক ম্যাচ। রহমান পেয়ার, স্টার প্লে। নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে কাল নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ নারী দলের শিবিরে শোকের ছায়া। খেলোয়াড় শিউলি আজিমের মায়ের মৃত্যুতে বাতিল করা হয়েছে দলের অনুশীলন। তবে বিকেলের দিকে বাংলাদেশ দল সমুদ্র সৈকতে ঘুরতে যায়। তবে বাংলাদেশকে সাউথ এশিয়ার অন্যতম সেরা দল বলে মানছেন নেপাল কোচ নবীন নেউপানি। পরপর 2 বারের চ্যাম্পিয়ন বাংলাদেশ এবার শিরোপা ধরে রাখার লক্ষ্যে আসরের লড়াইয়ে নেমেছে। যদিও গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের কাছে 3-0 গোলের হার কিছুটা চাপে ফেলেছে দলকে, তবুও নেপালকে হারিয়ে আবারও ফাইনালে ওঠাই এখন মনিকা মারিয়া ঋতুদের মূল লক্ষ্য। তবে থেমে নেই নেপালও, যদিও বাংলাদেশকে বেশ সমীহ করছে হিমালয়ের দেশটি। নেপাল কোচ নবীন নেউপানির মতে ম্যাচটা হবে সমানে সমান, হাড্ডাহাড্ডি লড়াইয়ের, যেখানে ফাইনালে যাবার সুযোগ রয়েছে দুই দলেরই। We are prepared, we are ready. Last time I already mentioned you that India and Bangladesh both are tough team. So we saw the match between this. Yeah. So we are ready to give a good challenge for them. Our main target, main objectives is sub championship. তবে তারকা ফরওয়ার্ড সাবিত্রী ভান্ডারীর অনুপস্থিতিতে কিছুটা চ্যালেঞ্জ হিসেবে দেখলেও বর্তমান দলের উপর পূর্ণ আস্থা রয়েছে নেপাল কোচের। Young players to grab that position. Definitely they show good performance in last 2 matches. So this time our motto is this trophy is for Savitra Bhandari. অবশ্য পরিসংখ্যান কথা বলছে বাংলাদেশের পক্ষেই। দুই দলের সবশেষ 5 দেখায় 3টি জয়ের পাশাপাশি 2টি ম্যাচ ড্র করেছে লাল সবুজরা। আর সাফের সবশেষ 2 ফাইনালেই নেপালকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। ফাইনালের টিকিট নিশ্চিত করতে এবারও সেই পরিচিত প্রতিপক্ষকেই হারাতে মাঠে নামবে পিটার বাটলারের শিষ্যরা। শিরোপা পুনরুদ্ধারের মিশনে শেষ প্রস্তুতিটা নিচ্ছে নেপাল ফুটবল দল। আর ঠিক তখনই বাংলাদেশ শিবিরে চলছে শোকের মাতম। শিউলি আজমের মায়ের মৃত্যুতে শোকাবহ পুরো দল। আর এখন সেই শোককে শক্তিতে পরিণত করার সময়, সেই শোককে শক্তিতে পরিণত করে শিউলি আজিমের জন্য একটা জয় উপহার দিতে চায় সতীর্থরা। মুশফিকুর রহমান, স্টার প্লে, বাম্বল অ্যাথলেটিক স্টেডিয়াম, গোয়া, ভারত। বাংলাদেশের জার্সি গায়ে মাঠ মাতাচ্ছেন হামজা চৌধুরী। দেশের ফুটবলে এনে দিয়েছেন নতুন স্বপ্ন, নতুন উন্মাদনা। তবে জাতীয় দলের ক্যাম্পে থাকা এই তারকার জন্য এবার এসেছে এক অস্বস্তিকর খবর। ফুটবলের অদৃশ্য বাজারে এক ধাক্কায় কমেছে তার মূল্য। আর সেই অঙ্কটা বাংলাদেশি টাকায় প্রায় 14 কোটি। মাঠে কিংবা বিজ্ঞাপনের ময়দানে এ দেশে হামজা চৌধুরীর বাজার চড়া। তবে বিশ্ব ফুটবলের বাজারে হঠাৎ করেই কমে গেছে হামজার মূল্য, তাও আবার এক ধাক্কায় 14 কোটি টাকা। ঘটনা আসলে কি? সান মারিনোর বিপক্ষে ম্যাচের প্রস্তুতি যখন তুঙ্গে, ঠিক তখনই সামনে এলো এমন খবর। অথচ এর জন্য কাউকে দোষারোপ করার সুযোগ নেই কোনো শাস্তি বা শিক্ষা দেওয়ার বিষয়ও। কারণ ঘটনাটা ঘটেছে ফুটবলের অদৃশ্য বাজারে, ট্রান্সফার মার্কেটে। হঠাৎ করে হামজা চৌধুরীর বাজার মূল্য 5 মিলিয়ন ইউরো থেকে নেমে এসেছে 4 মিলিয়ন ইউরোতে, অর্থাৎ এক ধাক্কায় কমেছে 1 মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 14 কোটি টাকা। কিন্তু এমন পতনের পেছনে আসলে কারণ কি? মূলত আধুনিক ফুটবলে একজন খেলোয়াড়ের বাজার মূল্য অনেকাংশেই নির্ভর করে আন্তর্জাতিক অঙ্গনে তার দৃশ্যমানতা আর প্রতিযোগিতার মানের ওপর।
ইংল্যান্ডের মতো শীর্ষ পর্যায়ের কোনো একটা দেশের জাতীয় দলের হয়ে খেললে যে বৈশ্বিক প্রচার আর নজর কাড়া যেত, ফিফা র্যাঙ্কিংয়ের অনেক নিচে থাকা বাংলাদেশের হয়ে খেললে সেই সুযোগ তুলনামূলকভাবেই কমে যায়। ফলে বড় টুর্নামেন্টে নিয়মিত অংশ নেওয়া ইউরোপীয় দলগুলোর খেলোয়াড়দের তুলনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা অনেকটাই কঠিন হয়ে পড়ে। তবে পুরো দোষ অবশ্য আন্তর্জাতিক ফুটবলের উপরেও চাপানো ঠিক হবে না। ক্লাব ফুটবলের বাস্তবতাও এখন বড় ভূমিকা রাখছে। লেস্টার সিটির তৃতীয় বিভাগে অবনমন, নিয়মিত একাদশের সুযোগ না পাওয়া আর ধারাবাহিকভাবে খেলার অভাব সব মিলিয়ে হামজার বাজার মূল্যে প্রভাব ফেলেছে। অর্থাৎ সব মিলিয়ে বলাই যায় আন্তর্জাতিক ফুটবলে সীমিত উপস্থিতি আর ক্লাব পর্যায়ে কঠিন বাস্তবতা, এই দুয়ের সম্মিলিত প্রভাবেই একসময়ের 5 মিলিয়ন ইউরোর ফুটবলার হারিয়েছেন প্রায় 14 কোটি টাকার বাজার মূল্য। তানজিম মসিম, স্টার প্লে। খেলাও থামবে না, খবরও না। প্রতিদিন দুপুর 1:30 এবং রাত 8টায় স্টার প্লে দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের স্টার প্লে।